আচ্ছা, গদ্য কাব্যের ভেদ। এর আগে আমরা বিস্তারিতভাবে গদ্য কাকে বলে, কোথায় কোথায় গদ্য কাব্যের প্রকাশ ঘটেছে প্রাচীন কাল থেকে আধুনিক কাল, কালকে আমরা আলোচনা করেছি একবারে বৈদিক গদ্য থেকে শুরু করে কীরকম করে সেগুলোকে ডিভিশানে পৌরাণিক গদ্যের কিছু নিদর্শন আগেও দেখিয়েছি, শাস্ত্রীয় গদ্যতে কীভাবে সেগুলো ট্রান্সফার হয়েছিল লাস্টে সাহিত্যিক গদ্য হিসাবে লাস্টে আমরা শেষ করেছিলাম কালকের ক্লাসে। আজকে আমরা যে গদ্যের কাব্যের ভেদ, এখন এই যে কোনটা কোন ধরনের গদ্য আরও স্পেসিফিক করা, তো এই স্পেসিফিক করাটা কিন্তু কিসের মাধ্যমে ঘটে? স্পেসিফিক করাটা পরবর্তীকালে যারা আলংকারিক তারা করেছেন, ঠিক আছে। আমার সাধারণ পাঠকের কাছে একটা গদ্য কিংবা পদ্যের জাস্ট এসেছে, কিন্তু কোন পদ্যে কোন ছন্দে লেখা, তাতে কটা অক্ষর, কি গুণ, কি রীতি, এগুলো এক্সামিনের বিষয়, বুঝে গেছে, এগুলো আলোচনার বিষয়, বিচারের বিষয়। তো আলংকারিকদের কাজ হচ্ছে অনেকটা পোস্টমর্টম করা, ঠিক আছে। পোস্টমর্টম করা কিসের? না, গদ্যের। এই আলংকারিকরা যখন পোস্টমর্টম করছেন, বিখ্যাত বিখ্যাত একজন চিকিৎসকের মতো বলতে পারো, তারা হচ্ছেন বিশ্বনাথ। এরা খুব নাম করা যারা আলংকারিক, বিশ্বনাথ বলি, ভরত, এদের নাম লিখে রাখতে পারো। এরাও একজন একটা প্রতিষ্ঠান, ভরত প্রতিষ্ঠান মানে একটা পন্থার প্রবর্তক, ঠিক আছে। বিশ্বনাথ, ভরত, মম্মট, ঠিক আছে। তারপরে ধরো রুদ্রট, এদের অনেক, এদের নাম পরবর্তীকালে তোমরা আরও কাব্য নিয়ে পড়তে গেলে, এই অলঙ্কার শাস্ত্র পড়তে গেলে দেখবে। ভামহ আছে, বামন আছে, ঠিক আছে, আনন্দবর্ধন আছে, এদের নাম আগেও আমরা একটু শুনেছি। তো এরা আর যে কেউ নয়, এরা হচ্ছে আলংকারিক। তো সেই আচার্য বিশ্বনাথ, তার বই, এর মধ্যে বিশ্বনাথের কথা এখানে আসছে, এবং এটা আমাদের পাঠ্যও আছে, সাহিত্য দর্পণ গ্রন্থ, ঠিক আছে। বিশ্বনাথের বইয়ের নাম হচ্ছে, গ্রন্থের নাম হচ্ছে সাহিত্য দর্পণ। মম্মটের কাব্য প্রকাশ, বামনের কাব্যালঙ্কার সূত্রবৃত্তি, আনন্দবর্ধনের ধন্যালোক, এরকম অনেক আছে, ভরতের নাট্যশাস্ত্র, এগুলোতেই অলঙ্কার মানে কাব্যর ভেদ। কাব্য কি, তার নাটক কী রকম হবে, মহাকাব্য কি, তার লক্ষণ কি, নায়ক নায়িকার কি বৈশিষ্ট্য, কোন রস কি, এভরিথিং সেখানে আলোচনা করা আছে। তো সেরকম আচার্য এখানে আমাদের বিশ্বনাথের কথা পড়ব। সাহিত্য দর্পণে তিনি কাব্যের স্বরূপ নিরূপণ প্রসঙ্গে কাব্যের দুটো ভেদের কথা উল্লেখ করেছে, ঠিক আছে। কাব্য কাকে বলে সেটা বলেছেন যেরকম, সেরকম তিনি কাব্যের ভেদ নিয়েও আলোচনা করতে গিয়ে দুটো ভেদ, ঠিক আছে, কাব্যের দুটো ভেদের তিনি উল্লেখ করেছেন। একটি হচ্ছে দৃশ্য কাব্য, আর একটি হচ্ছে শ্রব্য কাব্যটা লিখে রাখতে পারো। কাব্য দুই ধরনের হয়, একটি দৃশ্য কাব্য এবং একটি শ্রব্য কাব্য। শোনা যাবে এবং দেখা যাবে, দৃশ্য মানে দর্শনযোগ্য, শ্রব্য মানে শোনার যোগ্য। দৃশ্যকাব্যের মধ্যে নাটক, প্রহসন প্রভৃতি আছে। রূপক বলে এদেরকে, যার উপরে একটি বই লেখা হয়েছে, দশরূপক বলে একটি বই আছে, দশরূপক, 10টি রূপক আছে, ঠিক আছে। এখন রূপক, নাটক, প্রহসন প্রভৃতি 10টি যে আছে, এগুলোকে দৃশ্যকাব্য মানে মঞ্চস্থ করা হয়, বুঝে গেছে। এছাড়া অনেক উপরূপক আছে, এগুলোর বিস্তারিত বর্ণনা কিন্তু আমরা যদি আনন্দবর্ধনে, আমরা যদি সাহিত্য দর্পণ পড়ি, সেখানে পাঠ্যও আছে, এবং আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 10টি রূপকের মধ্যে নাটক, প্রহসন প্রভৃতি যেগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত পড়তে হয়, ঠিক আছে। সেখানে আরও আছে, ধরো সন্ধি পড়তে হয়, সেখানে পড়তে হয়, প্রস্তাবনা পড়তে হয়, নান্দি পড়তে হয়, বীজ, বিন্দু, পতাকা, প্রকরী, অনেক কিছু ম্যাটার আছে। একটা নাটকের ভেতরে কয়েকটা স্তম্ভ আছে, সেগুলো জানতে হয়। তো দৃশ্যকাব্য প্রধানত
নাটক, প্রহসন প্রভৃতিকে নিয়ে শুরু করে 10টি আছে। ঠিক আছে, তাহলে আরেকবার বলছি, যে কোনো কাব্যকে দুটো ভাগে ভাগ করেছেন তিনি, একটিকে দৃশ্যকাব্য আর একটিকে শ্রব্যকাব্য। এবার এই দৃশ্যকাব্যের 10টি প্রধান ভাগ আছে, যাদেরকে রূপক বলা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাটক, প্রহসন প্রভৃতি। তো নাটকের বেলাতে কটি অঙ্ক থাকবে, হ্যাঁ, এবং কি রস হবে, এগুলো কিন্তু তার একবারে ডিটেলসে বলা আছে। আবার প্রহসন কী রকম, তাতে অঙ্ক সংখ্যা কত, তাতে কে নায়ক কে প্রতিনায়ক, কী রস, তারও আবার ছোট ছোট অনেক ভেদ। এরকম করে 10টি রূপকের কথা যেরকম বলা আছে, সেরকম 10টি, সেরকম কিছু উপরূপকেরও বিশদ আলোচনা করা আছে। বুঝে গেল? তাহলে এগুলো আমরা কিসের দিক থেকে দেখলাম? দৃশ্যকাব্যের। শ্রব্য পড়ে থাকলে আমরা পরের দিকে দেখব। দেখো, শ্রব্যকাব্যের বেলাতে দেখো পরের সেন্টেন্সে বলেছে, শ্রব্যকাব্যকে পুনঃ দ্বিধা, শুনে শুনে যেটা করতে হয়। শ্রব্যকাব্যের আবার দুটো ভাগ করা হয়েছে। কি কি না, পদ্যকাব্য এবং গদ্যকাব্য। আমাদের মূল উদ্দেশ্য গদ্যকাব্যে পৌঁছানো। তাহলে গদ্যকাব্য কিসের ভাগ? পদ্যকাব্য, গদ্যকাব্য হচ্ছে শ্রব্যকাব্যের ভাগ। ক্লিয়ার? এই দিকটা আমি একবার দেখানোর চেষ্টা করি। আমাদের কাব্যকে দুটো ভাগে ভাগ করা হলো। একটি হচ্ছে কি দৃশ্য, আর একটি হলো শ্রব্য। এই দৃশ্য এবং শ্রব্যের আবার বলা হলো দৃশ্যের দুটো ভাগ আছে, একটি রূপক আর একটি উপরূপক, এরকম দেখব। আর এই যে শ্রব্য, এই শ্রব্যের আবার দুটো ভাগ আছে, একটাকে বলে পদ্যকাব্য আর সেকেন্ডটাকে বলে গদ্যকাব্য। ক্লিয়ার? বোঝা গেল সবার? সবাই বুঝতে পারলে? তাহলে আমাদের গদ্যকাব্যটা হলো শ্রব্যকাব্যের ভেদ। কাব্য দুই ধরনের, একটি হচ্ছে দৃশ্যকাব্য আর একটি হচ্ছে শ্রব্যকাব্য। ক্লিয়ার? এবার দৃশ্যকাব্য দুই ধরনের বললাম, রূপক এবং উপরূপক ভাগ। সেরকম রূপক নাটক, প্রহসন প্রভৃতি, ইহা মৃগ, তারপর ডিম, এরকম অনেক রকমের ভাগ আছে। উপরূপকও ছোট ছোট ঘটনাকে নিয়ে ওরকম নাটকে উপস্থাপন করা হয়, সেগুলো আছে। এই বিস্তারিত তোমরা যখন সাহিত্য দর্পণ পড়বে তখন জানতে পারবে। আর যে একটা পার্ট রয়ে গেল কাব্যের, সেটাকে কি শ্রব্যকাব্য বলা আছে। সেই শ্রব্যকাব্য দু ধরনের, একটা হচ্ছে পদ্যকাব্য আর একটি হচ্ছে গদ্যকাব্য। প্রধানত যদি আমরা জিনিসগুলোকে দেখি, যে দৃশ্য যেটিকে বলা হচ্ছে সেটা একবারে পুরোপুরি নাটকের সঙ্গে মঞ্চস্থ করা হবে এমন জিনিসগুলোকে সেপারেট করা হয়েছে। আর একটা জিনিসকে পড়ার জন্য, শ্রব্য মানে শ্রবণ করা বা পাঠ করা, ঠিক আছে, শুনবো। নাটক কিন্তু আমরা শুনতেও পরে পরে, কিন্তু নাটককে আগে কিন্তু নাটকের কনসেপ্ট কী ছিল? নাটক মঞ্চস্থ হতো, সেই হিসাবে বলা হচ্ছে। পরবর্তীকালে মঞ্চস্থের পাশাপাশি এখন শোনাও যায়, নাটক শোনা যায় না, টিভিতে বা রেডিওতে নাটক শোনা যায়। শোনার ভাগটা এরকম হয়ে গেল, মানে শুধু শোনা, শুধু অডিও। সেটা কিন্তু প্রাথমিক দশাতে ছিল না। প্রাথমিক দশাতে অডিও এবং ভিজুয়াল দুটোই স্টেজে করতে হতো। এখন আমরা রেডিও মির্চিতে, এখন আমরা সানডে সাসপেন্স, একটা নাটক আমরা বা কোনো জিনিস শ্রব্য আকারেও শুনতে পারি, যাত্রা আমরা শুনতে পারি। তখন কিন্তু এই সমস্ত মিডিয়াম ছিল না। তোমার নাটক যদি তোমার করতে হয়, নাটকের রস উপভোগ করতে হয়, তাহলে তোমাকে নাটক দেখতে যেতে হতো, কারণ সেখানে কোনো অডিও সিস্টেম ছিল না, সেখানে রেকর্ডের কোনো সিস্টেম ছিল না। আমার কথা ক্লিয়ার? বোঝা গেল? দৃশ্যের বেলাতে সেই জন্য দৃশ্যের মধ্যে সব কিছু আছে। তো তুমি রসবোধ, তুমি যদি রামায়ণের কোনো উপস্থাপনা শুনতে চাও, দেখতে চাও, ঠিক আছে, যদি দেখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মঞ্চে যেতে হবে। তাই নাটক, প্রহসন প্রভৃতি সেই দিক থেকে একটা ওইদিকে দৃশ্যকাব্য করা হয়েছিল। আর একটা শ্রব্যকাব্যের ভেতরে বাকি ভেদগুলো আসছে। ওই নাটককেই লেখা হতে পারে, সেই লেখাটা কেউ পাঠ করছে, তুমি বসে বসে শুনছো, সে পদ্য আকারে হতে পারে, গদ্য আকারে হতে পারে, সেই কথা এখানে
টোটালি বলার চেষ্টা করা হয়েছে। তা আমাদের মূল টার্গেট কি? গদ্যকাব্য। তাহলে আমরা গদ্যকাব্যটা আমরা পেয়ে গেলাম। গদ্যকাব্যটা কি? যে গদ্যকাব্যটা হচ্ছে শ্রব্যকাব্যের একটা ভেদ। ক্লিয়ার? বোঝা গেল? কারো কোনো প্রশ্ন হ্যাঁ থাকলে স্যার। বলতে পারো। এবার नेक्स्ट बोलছে गद्य काव्य को परिभाषित करते हुए कहा वह शब्दार्थ योजना जो छंदबद्ध नहीं होता वो गद्य है। তোমাকে একদিন তুমি মনে হয় প্রশ্ন করেছিলে, স্যার বৃত্তগন্ধোজ্জিতম মানেটা কি? বলেছিলাম না বৃত্তগন্ধোজ্জিতম গদ্যম, মনে পড়েছে? হ্যাঁ স্যার। তো এবার দেখো এখানে সেটার এক্সপ্লেন আছে। বৃত্তগন্ধোজ্জিতম মানে যেখানে বৃত্ত মানে হচ্ছে ছন্দ, ছন্দের কোনো বন্ধন যেখানে থাকে না, গন্ধমাত্রের উল্লেখও থাকে না। ছন্দ আবার কি মানে ওই বলেছিলাম অক্ষর গণনা, অক্ষর কাউন্টিং, হর্ষ দীর্ঘ বিচার, গণ বিচার, হ্যাঁ, চরণ ছন্দ লয়, এগুলো কিছুই যেখানে থাকবে না। তো সেই এবং কি থাকে? শুধুমাত্র শব্দার্থ যোজনা থাকে, কয়েকটা শব্দ থাকবে, তার বিশেষ অর্থ আছে, সেগুলোকে সংযোজন করে করে একটা লাইন তৈরি করা, বুঝে গেছে? এবং তাতে সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা। প্রাচীনকালে সহজ সরলভাবে করা হতো, আধুনিক যত কাল এসে সেখানে জটিলতা আসতে শুরু করেছে। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন জানার ছিল এখানে। হ্যাঁ বলো। স্যার এই যে বললেন যে বিশ্বনাথ ভরত বা বিভিন্ন যে আলংকারিকের নাম বললেন, এই হুম যে পন্থার কথা বললেন, হুম। তো এনারা কি একই পন্থার না না না, আলংকারিক ছিলেন, মোটেই না। না একই এক এক যুগের এক 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 যুগের? টাইম আলাদা, প্রত্যেকের টাইম আলাদা, প্রত্যেকের মত আলাদা। ঠিক আছে? যতজনের নাম বলছি, কেউ হয়তো অবশ্য মতেরও সমর্থকও আছে। যেমন বিশ্বনাথের সাথে ভরতের ম্যাচ করে। বিশ্বনাথও হচ্ছে রসপন্থী, ভরতও হচ্ছে রসপন্থী। ঠিক আছে? বামন হচ্ছে রীতিপন্থী, আনন্দবর্ধন হচ্ছে ধ্বনিপন্থী, দশরূপক হচ্ছে অলঙ্কারপন্থী, এরকম আছে। বা অলঙ্কার ও সর্বস্ব বলে ওই রুদ্রটের অলঙ্কার সর্বস্ব আছে। বা ধরো কুন্তকের আছে বক্রোক্তি জীবিত কুন্তক, আরও একজন আছে, সব আলাদা আলাদা, টাইম এই আলাদা। মতবাদের অর্থগুলো কি কি? কে কে আরেকবার বলো। এই যে মতবাদের অর্থগুলো কি, যেমন রসপন্থী বললেন, আচ্ছা, রসপন্থী রীতিপন্থী, মানে ধরো ধ্বনিপন্থী? একটা নাটক, সেও অভিজ্ঞান ও শকুন্তলম দেখছে, আমিও দেখছি, মানে ধরো ভরতও দেখছে, বামনও দেখছে, সবার কাছেই আছে নাটকটি, এবং এই নাটকটি শ্রেষ্ঠ নাটক। এখন শ্রেষ্ঠ নাটককে বিচার করতে গেলে কোনো একটা তো দৃষ্টিতে বিচার করতে হবে, যে আমি কেন শ্রেষ্ঠ তাকে বলছি। বুঝে গেছে? কেন তাকে শ্রেষ্ঠ বলছি তার উপরে নির্ভর করছে, কেন আমি তাকে শ্রেষ্ঠ বলছি। শ্রেষ্ঠ বলার একটা একটা মাপকাঠি থাকবে, যে এই জিনিসগুলো দেখে আমি শ্রেষ্ঠ বলছি। ভরত বলছেন কি না, এখানে সুন্দর রসের উপস্থাপনা আছে। ক্লিয়ার? সে যেহেতু রসপন্থী, সে রসেরই কথা বলবে শুধু, যে নাটককে চমৎকার চমৎকার রসের উপস্থাপনা হবে তাকে আমি বলবো শ্রেষ্ঠ নাটক। ক্লিয়ার? বামন কিন্তু সে কথা বলে না। বামন বলছে রসটা একটা থাকবে, রস তো ছাড়া পরিবেশনা হবে না, কিন্তু রসের যে পরিবেশন কিভাবে করব, সেই পরিবেশনার স্টাইলটাই হচ্ছে প্রধান। তাহলে কি দুটো জিনিস একই কথা বললো? একজন বলল রসটা প্রধান, ঠিক আছে, রসপ্রধান নাটক হতে হবে, রসপ্রধান, সে যে কোনো রস হতে পারে, সিঙ্গার, রুদ্র, বীর, ভয়। কিন্তু যেখানে আমার মূল বক্তব্য হচ্ছে তিনি নাটকটা উপস্থাপনের সময় রসের স্ফুরণ কিভাবে হয়েছে, রসের পরিবেশনা কেমন হয়েছে, আমি সেটা দেখব। যদি চমৎকার হয় তাহলে আমি তাকে বলবো এটি শ্রেষ্ঠ নাটক। বামন বলছে না, রস তো থাকবেই, কিন্তু রসটা ফুটিয়ে তোলার জন্য তুমি কী স্টাইলে কথাগুলো বলছো, কি কি শব্দের প্রয়োগ করছো, কি ঘরানায় কথা বলছো, আমি সেটা দেখব। যদি সেটা থাকে ঠিক করে, তাহলে আমি কি করব, সেটাকে আমি শ্রেষ্ঠ নাটক বলবো। ক্লিয়ার? বোঝা গেছে? আবার কুন্তক যদি চলে যাও, সে বক্রোক্তি জীবিতের কথা বলবে, বলছে কবি হবেন
তার লেখাকে আমি প্রাধান্য দেব, তাকেই আমি শ্রেষ্ঠ কবি বলবো। সে সরাসরি বলবে না, বক্রোক্তি মানে আর বাঁকা উক্তি, বাঁকা কথা বলে না আমরা, সরাসরি যদি কোনো কথা বলি সেটা একটা কোনো কবিতা হলো, সেটা একটা কোনো কাব্য হলো। আমার প্রত্যেকটা কথার মধ্যে তির্যক ভাব থাকবে। তো যার কাব্যে যত তির্যক ভাবে অর্থের পরিবেশন করা হবে, তাতে তো রস অলঙ্কার সবাই কিন্তু সবাই স্বীকার করেছে যে রস থাকতে হবে, অলঙ্কার, কিন্তু কোনটা প্রধান তার উপর নির্ভর করছে। দশরূপকার গুণের কথা বলবে, আনন্দবর্ধকান সে ধ্বনির কথা বলবে, বলছে কতগুলো করে মিনিং বেরোচ্ছে, তাকে আমি শ্রেষ্ঠ কাব্য বলবো। তুমি একরকম ভাববে কবির কথা, তুমি একরকম ভাববে, আমি একরকম ভাবছি, সে একরকম ভাবছে, তবে সেটাকে আমরা চমৎকার মনে করব। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর স্যার মম্মট কোন ধারার কবি ছিলেন? মম্মটও হচ্ছে রীতি তো নয় মোটেই, এখন রসবাদীও বলা যেতে পারে। তবে আমি একটু জেনে বলবো মম্মটের কাব্য প্রকাশে আবার কেউ কেউ আছেন জানো তো, সব কিছুকেই প্রাধান্য দিয়েছে। এরা ঠিক কোনো রসের প্রবর্তক না মম্মটের বেলাতে। যেমন স্যার? যেমন আমি বলছি, সে তার আলোচনাতে সবগুলোতেই আলোচনা, রসেরও কথা বলেছে, গুণেরও কথা বলেছে, রীতিরও কথা বলেছে, সাধারণভাবে আলোচনা করেছে। কেউ কেউ যেরকম প্রবর্তক থাকে, ভরত হচ্ছে রসের প্রবর্তক, রসের ফার্স্ট কনসেপ্ট কেউ যদি বিশ্লেষণ করে ভরত। যেমন আমরা বললাম রীতিতে একেবারে রীতির প্রবর্তক হচ্ছে বামন। এবার আমরা যে এ কথা বলছি সাহিত্য দর্পণ, তাতে কিন্তু সবগুলোই আলোচনা করা আছে, তাকে একে প্রবর্তক বলা যায় না। বোঝা গেছে? প্রবর্তক মানে যিনি প্রথম এই দৃষ্টিতে কবিতার বিশ্লেষণ বা কাব্যের বিশ্লেষণ করছেন। যেমন ধ্বনিবাদী আনন্দবর্ধন, ধ্বনির কথা, এর পেটেন্ট হচ্ছে এ। বোঝা গেছে? ধ্বনিবাদী হচ্ছে সে, ধ্বনিবাদী কে? আনন্দবর্ধন। তো তিনি ধ্বনির কথা বারবার বলছেন, তো তার কাছে ধ্বনি হচ্ছে প্রধান। বামনের কাছে রীতি হচ্ছে প্রধান। মম্মটের কাছে, মম্মট কিন্তু সেরকম কোনো মতের প্রবর্তক না, তিনি আলোচক। বোঝা গেছে? সুভাষিস বোঝা হ্যাঁ গেল? স্যার। কেউ একজন হ্যাঁ আলোচক, কেউ একজন প্রবর্তক, প্রথম প্রবর্তনা করেছে। যেমন আমরা আনন্দবর্ধনের কথা, বিশ্বনাথের কথা, রসের তিনি সাপোর্ট করেছেন। সাপোর্ট করা আর প্রথম বলা দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু বহুল প্রচলিত আমাদের সমস্ত জায়গাতে পাঠ্য আছে, সাহিত্য দর্পণের পাঠ্য আছে, মম্মটের কাব্য প্রকাশের পাঠ্য আছে। ঠিক আছে? রীতির বামনের কাব্যালঙ্কার সূত্রবৃত্তিও পাঠ্য আছে, আমাদের ধ্বনিরও এর ক্ষেত্রে কি ধন্যালোকেরও পাঠ্য আছে, ভট্টের আনন্দবর্ধন। নাট্যশাস্ত্রও পাঠ্য আছে। সবগুলোই কিন্তু আমরা এখন থেকে শুরু করে এমএ পর্যন্ত সমস্ত জায়গাতে পড়াশোনা করব। ওকে? হ্যাঁ স্যার। স্যার আর একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই যে বিশ্বনাথ মানে আলংকারিক বিশ্বনাথের যে সাহিত্য দর্পণের যে দৃশ্যকাব্যের 10টি রূপক বললেন হুম এবং উপরূপকের কথা বললেন, হুম তো এই 10টি রূপক এবং উপরূপকের মধ্যে পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলো কি কি, এবং এই যে নাটক প্রহসন বললেন, সন্ধি, বীজ, হ্যাঁ বিন্দু, হ্যাঁ পতাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এইগুলো যদি একটু ব্যাখ্যা করতেন। এগুলো এখন দেখো, এখন ব্যাখ্যা করতে গেলে অনেক বড় বড়, সেখানে একটা একটা তাহলে তার শ্লোক নিতে হবে, এবং তার দুটো 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 চারটে করে শ্লোকে তিনি বর্ণনা করছেন। ঠিক আছে? সেগুলো বলতে গেলে তোমার এই গদ্যকাব্য আর পড়া হবে না। তোমরা ও সাহিত্য দর্পণ যখন পড়া হবে তখন ওই প্রশ্নগুলো প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে। কেন? যদি তুমি এখন বলো আমাকে, তাহলে এখন সাহিত্য দর্পণ খুলতে হবে। সাহিত্য দর্পণে যখন সেরকম শ্লোকের পর শ্লোক, একটা নয়, একটা বড় গ্রন্থ, বড় বই যেখানে আলোচনা হয়েছে। বীজ, বিন্দু, পতাকা, পকরি বা নাটক, প্রহসন, ছোট্ট ছোট্ট, এগুলো কি এরা এক্সামিন করছে। আমি বলছি কোনো নাটক, সাপোজ কোনো একটা গদ্যকাব্য বা কোনো একটা পদ্যকাব্য, কোনোটা 7 অঙ্কে আছে, কোনোটা 5 অঙ্কে, কোনোটা 3, কোনোটা 2, কোনোটা 1 অঙ্কেরও আছে। কোথাও চরিত্রে রাজা আছে নায়ক, কোথাও হচ্ছে সাধারণ মানুষ নায়ক, কোথাও সংস্কৃত ভাষায় কেউ কথা বলছে, কোথাও কোথাও কেউ পালি ভাষায়, প্রাকৃত ভাষায় কথা বলছে।
তো এগুলো দেখে এরা ডিভিশনগুলো তৈরি করেছে। ক্লিয়ার, বোঝা গেল? কোথাও এই অঙ্কের দৃষ্টিতে, কোথাও নায়ক নায়িকার দৃষ্টিতে, কোথাও বেশভূষার দৃষ্টিতে, কোথাও তাদের ভাষা শৈলীর দৃষ্টিতে, কোথাও তাদের ছোট ছোট ভাগ দেখে। তো এগুলো একটা বিশাল বড় টপিক। আর বীজবিন্দু পতাকা পাকড়ির কথা বলছি, যে কোনো একটা নাটকের ওইগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ। সন্ধি বলে, কোথা থেকে নাটক টান করে, নাটকের বীজ লুকিয়ে থাকে। আমরা আলোচনা করি না একটা সময়, যে অভিজ্ঞান ও শকুন্তলমের ওই অভিজ্ঞান বা আংটির মধ্যেই পুরো জিনিসটা লুকিয়ে আছে। বা অভিজ্ঞান ও শকুন্তলমের প্রথমের দিকে বলছে যে ভরত জন্মাবে পরবর্তীকালে, তাদের সন্তান হিসাবে, তার ইঙ্গিত প্রথমেই দেওয়া আছে। তো এগুলো বুঝছি কি করে? এগুলো বিন্দুতে, বীজে লুকিয়ে আছে। ঠিক আছে, বীজটাই পরে অঙ্কুরিত হয়ে বড় গাছ হয়। তো এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু ডিটেলসে পড়তে হবে। খাপ ছাড়া তাহলে কিন্তু মেন অংশ থেকে আমরা সরে যাব। ঠিক আছে, তোমার মনের যে প্রশ্ন, সে প্রশ্ন দূরীভূত হয়ে যাবে ঠিক কিছু কিছু পরে, যখন তোমরা সবগুলোই আছে। সাহিত্য দর্পণও আমাদের পাঠ্য আছে, কাব্য প্রকাশও আছে, কাব্যালঙ্কার সূত্রবৃত্তিও আছে, ভরতের নাট্যশাস্ত্র আছে। তার জন্য তোমাকে ক্লাসগুলো আছে পরে পরে, এমএতে আছে, গ্র্যাজুয়েশনে, অন্য সেমেস্টারে আছে। এখন আমরা ইতিহাসটা জেনে নেই, বুঝে গেছে? দেখবে আমার কথাটা মিলে কি মেলে না পরে, বোঝা গেল? ঠিক আছে স্যার। ঠিক আছে, ছোটোখাটো যেগুলো মোটামুটি, হ্যাঁ স্যার। সেগুলো অনেকটা টাইম নেবে না। যেগুলো আমি বলার একটু তোমাদের মধ্যে যাতে উৎসাহ জাগে, তার জন্য বলেছি। কিন্তু সেই উৎসাহ নিবারণ একসঙ্গে সব হয়ে যাবে একই স্থানে, একই ক্লাসে, একটা ক্লাসে, এটা হয় না, এটা টাইম লাগবে। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি এই যেখানে শব্দের অর্থ যোজনা থাকবে, দিয়ে একটা বাক্য বলবে যেখানে কোনো ছন্দটন্দ থাকবে না, তাকে এক কথাতে আমরা বলবো বৃত্তগন্ধজ্জিতং। এবার এই গদ্য 4 রকমের হয়। এই সাহিত্য দর্পণ থেকে একটু আলোচনা জাস্ট করেছি। 330 শ্লোক সংখ্যা। তাতে আছে যে মুক্তক, বৃত্তগন্ধি, উৎকলিকা প্রায় এবং চূর্ণক। এটা জাস্ট জানার জন্য জানা। উৎকলিকা প্রায় কি, মুক্তক কি, বৃত্তগন্ধি কি, সেগুলো সম্পর্কে অল্প অল্প একটু একটু এখানে আলোচনা অবশ্য করেছেন। কিন্তু আরও ডিটেলস এর উদাহরণও যদি জানতে চাও, তাহলে তোমাকে ওই বই পড়তে হবে, ওই বইয়ে যেতে হবে। ঠিক আছে, এই সময় টাইম অভাবে তোমাদের সেই জায়গায় আর দেখাচ্ছি না। আরও অনেক তো ক্লাস, আমাদের সেমিস্টার তো শেষ হয়ে আসছে না, একটা সময়ে শেষ করতে হবে, সেটার একটা মাথাতে রাখতে হবে। বৃত্তগন্ধজ্জিতম গদ্যম মুক্তকম বৃত্তগন্ধি চ ভবেদ উৎকলিকা প্রায়ম চূর্ণকম চ চতুর্বিধম। বুঝে গেল? তো এই শ্লোকটা মনে রাখবে, মুখস্থ করে নিতে পারো, যে গদ্যের 4টে যে ভাগ এবং সাহিত্য দর্পণ শ্লোক আকারে লেখা। বৃত্তগন্ধজ্জিতম গদ্যম মুক্তকম বৃত্তগন্ধি চ ভবেদ উৎকলিকা প্রায়ম চূর্ণকম চ চতুর্বিধম। তো এই ভেদগুলো কিসের উপরে করা হয়েছে? এই 4 রকমের গদ্যের ভেদ কি দেখে করা হয়েছে না, বললাম না, প্রত্যেকটা জিনিসের ভেদ যখন হয় তার একটা প্যারামিটার থাকে, তার একটা মাপদণ্ড থাকে। এই দৃষ্টিতে আমার মনে হয়েছে 4টে। কি কি দৃষ্টি? রচনাশৈলী, সমাজশৈলী, পদ সমাবেশ প্রভৃতি অনেক কিছু বিষয়কে দেখে কখনো কোনো গদ্যকে মুক্তক বলা হচ্ছে, কখনো বৃত্তগন্ধি বলা হচ্ছে, কখনো উৎকলিকা প্রায়, কখনো বা তাকে চূর্ণক বলা হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল? রচনা শৈলী দেখে, সমাস গঠন দেখে, পদের যে পরপর সন্নিবেশ হয়েছে সেগুলো দেখে আমরা 3-4 ধরনের গদ্য কাব্য দেখে থাকি। প্রথম যে ভেদ মুক্তক, সে মুক্তকের সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এখানে এই লেখাতে। যে প্রথম ভেদ মুক্তক वह गद्य है जिसकी रचना অসমস্ত পদ में की जाती है। অসমস্ত পদ মানে সমস্ত, মানে সমাসবদ্ধ পদ। তাহলে মুক্তক কথার অর্থ, তার নামটাই যেহেতু শোনা যাচ্ছে যেখানে মুক্ত আছে, মুক্ত মানে যেখানে সমাসের কোনো ছিটে ফোটা প্রায় নেই। বোঝা গেল? প্রথম ভেদ মুক্তক। মুক্তক সেরকমই গদ্য যেখানে অসমস্ত পদ মে কি জাতি হ্যায়। ঠিক আছে, রচনা অসমস্ত পদ মানে সমাসবদ্ধ পদ বাদ দিয়ে, মানে অনেকগুলো পদকে মিলিয়ে তো একটা পদের সমাস হয়।
তাহলে সেখানে সমাসবদ্ধ কোনো পদ থাকবে না, ছোট ছোট পদ নিয়ে সমাসবদ্ধ পদ করলেই একটা দীর্ঘ দীর্ঘ পদ তৈরি হয়। তাহলে যেখানে সমাসবদ্ধ পদ নেই, মানে দীর্ঘ পদের ব্যবহার নেই, তাকে আমরা মুক্তক বলি। সেটাকেই দেখো পরের সেন্টেন্সে বলছে, ছোটে ছোটে পদ ওর বাক্য সে মণ্ডিত, সহজ সরল পদাবলী যুক্ত রচনা মুক্তক। তাহলে মুক্তককে এক কথা কি বলবো, সহজ সরল বাক্যে লেখা ছোট ছোট পদ দিয়ে যে গদ্য লেখা তাকে আমরা মুক্তক বলব। যেরকম উদাহরণ হিসাবে বলেছে, গুরুর বচসি পৃথুরসি, অর্থাৎ বাণী में गुरुता रखने वाला तथा पृथु के समान बलशाली। এরকম একটা কোথাও কোনো একটি গদ্যের লাইন উল্লেখ করা আছে। গুরুর বচসি পৃথু, এখানে কোথাও কোনো সন্ধি নেই, ঠিক আছে, জাস্ট সন্ধি বলছি, কোনো সমাস নেই। সমাস থাকলে অনেকগুলো, এখানে জাস্ট গুরু বচসি পৃথু অসি, পরপর কয়েকটি পদ, অবশ্যই প্রাসঙ্গিক পদ দিয়ে সেই জিনিসগুলো করার চেষ্টা আছে। এখানে দেখো, প্রস্তুত উদাহরণ में स्पष्ट है कि गुरुर बचसी तथा पृथुरसी दोनों पद मुक्त है। মুক্ত মানে, এটা মনে রাখতে, মুক্ত কথার অর্থ হচ্ছে সমাস মুক্ত, যার মধ্যে কোনো সমাস হয়নি, এরকম সমাসবদ্ধ কোনো পদ নেই, অনেকগুলো পদকে একসাথে জুড়ে দেওয়া নেই। এখানে তোমাদের দেখে মনে হতে পারে জুড়ে দেয়, এটা জুড়ে দেওয়া না, এটা জাস্ট সন্ধিতে আছে। গুরুর বচসি, গুরুর পরে বিসর্গ ছিল, সেটা রেফ হয়ে গেছে। পৃথুরসিতে পৃথুর পরে বিসর্গ ছিল, পরে অকার ছিল, সেটি রকার হয়ে গেছে, বুঝে গেছে। এখানে কিন্তু কোনো সমাস হয়নি। তো এই দুটো পদকে বিশেষ করে লক্ষ্য করলে আমরা কি দেখছি, এখানে কোনো সমাস নেই। ইনকো অন্য পদ কি কোই অপেক্ষা নেই, হ্যাঁ, এখানে সমাসে সাধারণত কি হয়, একটা পদ আরেকটা পদ আরেকটা পদের সঙ্গে জুড়ে থাকে, অপেক্ষা থাকে, তার একটা মিনিং। এটা আমরা সমাস যখন পড়ব ডিটেলসে ব্যাকরণের দৃষ্টিতে, তখন আমরা দেখব সমাসে যখন 5-6টা পদকে জুড়ে যেমন দিচ্ছি, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কানেকশন থাকে, একটা পদ আরেকটা পদের কে চায় মিনিংয়ের তৈরির জন্য, সেই জিনিসের কোনো, ওই জন্য সেরকম কোনো অপেক্ষা এখানে থাকে না। মুক্ত হতে হুয়ে ভি ইনকা প্রয়োগ সুন্দর লাগ রাহা হয়, অত ইহ মুক্ত গদ্য। এটা আলাদা থাকলেও কিন্তু তাদের সুন্দরভাবে প্রয়োগ করছে, সুন্দর অর্থ বোঝা যাচ্ছে, সেই জন্য একে মুক্তক বলা আছে। বৃত্তগ্রন্থি দেখি, वृत्तग्रंथि जैसा कि नाम ऐसा ही स्पष्ट होता है। वृत्त की गंध हो जिसमें वृत्त वृत्त गंधी गंधी আছে না, গন্ধ সৃষ্টি গন্ধি, তাহলে বৃত্তের গন্ধ যেখানে আছে, বৃত্ত কথার অর্থ আমি বারবার আগে বলেছি, বৃত্ত কথার অর্থ হচ্ছে কি ছন্দ, গন্ধ অর্থাৎ হচ্ছে প্রতীতি, মানে যেখানে অল্প অল্প ছন্দের প্রয়োগের মতো, ছন্দ তো থাকবে না গদ্যে, কিন্তু বৃত্তের গন্ধ আছে, যেন ছন্দের যেন প্রয়োগ আছে। যেমন ছন্দ দিয়ে, ছন্দ সুর তাল লয় মিলিয়ে যেরকম পদ্য লেখা হয়, সেরকমও যখন গদ্য লেখা হবে, তখন অরিজিনালি সেখানে কোনো বৃত্ত নেই, কিন্তু বৃত্তের গন্ধ আছে, বৃত্তের মতো মনে হবে। गद्य का यह प्रकार जिसमें वृत्त का अंश যত্র তত্র প্রতীত হুয়া করতে হয়, ইহ বৃত্তগন্ধি। যেমন এখানে উদাহরণ দেখো, এখানে আছে সমর কুণ্ডল নিবিড় ভুজ দণ্ড কুণ্ডলীকৃত দণ্ড দণ্ড সিঞ্জনিক টঙ্কার জাগরিত বৈরীনগর। এখানে কিন্তু বৃত্ত বা ছন্দের অনেক অনুষ্টুপ ছন্দের এখানে দেখো নিচে বলা আছে। प्रस्तुत वृत्तकेंद्री उदाहरण में कुंडलीकृत कृतको दंड अंश पूर्णतया अनुष्टुप छंद के एक चरण। কোথা থেকে কতটা না, এখান থেকে বলা আছে কুণ্ডলীকৃত কৃতকো দণ্ড, এই অংশটাকে যদি নেই তাহলে অনুষ্টুপ ছন্দের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, ওই জন্য যেন মনে হচ্ছে এখানে বৃত্তের গন্ধ আছে, মানে এখানটা যেন অনুষ্টুপ ছন্দে লেখা। অনুষ্টুপ, ত্রিষ্টুপ, জগতি, বৃহতি, পংক্তি, এগুলো হচ্ছে সব কি বৈদিক ছন্দ। তো সেরকম যেন মনে হচ্ছে এটা একটা পুরো গদ্যের লাইন, এর এই অংশটা দেখলে মনে হবে এখানে অক্ষর যেভাবে গণনা করা আছে, হর্ষ দীর্ঘ যেভাবে লাগানো আছে, তাতে মনে হবে যেটা যেন এই অংশটা অনুষ্টুপ ছন্দে লেখা, কিন্তু এরকম হয় না। ছন্দ পুরোটা এটা একটা পাদ একটা একটা চরণে থাকে, কিন্তু দেখে মনে হচ্ছে, তাই এই জন্য বলা হচ্ছে এখানে বৃত্তগন্ধি। दूसरा समर कुंडुल, এই অংশে দেখো समर कुंडुल अंश में यदि पूर्व में 2 अक्षर हो
होते तो वह अंश भी अनुष्ठित हो जाते हैं। এই যে সমর কি আছে, সমরকণ্ডুল মানে এই অংশটা, সমরকণ্ডুলর অংশের পূর্বে যদি দুটি অক্ষর আরও কিছু থাকতো, এখানে 1 এবং 2 আর যদি দুটো অক্ষর থাকতো, তাহলে এটাকেও আমরা কি বলতাম, এটাকেও আমরা বলতে পারতাম অনুষ্টুপ ছন্দে এই চরণটি লেখা। অত কুছ কুছ অংশ জব বৃত্ত বন্ধ হতে হ্যায় তো ঐসা গদ্য বৃত্তগন্ধি। আর বাকি অংশগুলোর কথা বলা আছে না, এটা একটা পুরোটা লাইন গদ্য, তার কিছু কিছু অংশ মনে হচ্ছে যেন কোনো একটি ছন্দে লেখা, কোনো একটি বৃত্তের লেখা, কোনো একটি বৃত্তের গন্ধ আমরা দেখতে পাচ্ছি, কোনো মনেও করছে মনে হয় এখানটা এই ছন্দের লেখা, তখন তাকে আমরা বৃত্তগন্ধি বলছি। उत्कोलिका प्राय काके बोले, देखो गद्य काव्य का तीसरा भेद उत्कोलिका प्राय कहा गया, जिसका तात्पर्य है कि गद्य का वह भाग जो लंबे लंबे समस्त पद में रचा गया है। তাহলে उत्कोलिका प्राय ठीक उल्टोटा किसे, আমাদের মুক্তকের উল্টো হচ্ছে उत्कोलिका प्राय, যেখানে সমস্ত লম্বা লম্বা পদ একসাথে জুড়ে করা হয়েছে, সমস্ত পদ মানে সমাসবদ্ধ পদ, এখান থেকে এতটা দেখো অনেকগুলো পদ আছে এর ভেতরে। কি কি পদ আছে দেখো এর ভেতরে, দীর্ঘ সমাসযুক্ত বলেছে, অনিশ, বিষমূর, নিশিত, স্বর, বিস্বর, বিদলিত, সমর, পরিগত, প্রবর, প্রবল আদি পদ স্পষ্ট আছে, এখান থেকে আছে। এগুলোকে আমরা এখানে এখানে দেখো তাহলে কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করবে। কোথা থেকে, অনিশ, অনিশ কোথায় আছে, এখানে এখানে দেখো, নিশিত, আচ্ছা আচ্ছা শেষ থেকে দেখো, প্রবল, প্রবল আদি পদ, প্রবল, সমর, এখানে দেখো সমর পদ আছে, এরকম দেখলে আরো বিদলিত আছে, আচ্ছা প্রবল, বিষুমর, এই দেখো বিষুমর পদ, এগুলো জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে। স্বর পদ আছে, তারপরে ধরো অনিশ আছে, এখানে অনিশ আছে। তো এইরকম পদগুলোকে সবগুলোকে সংযোজন করে একটা পদ তৈরি করা হয়। তাহলে অনেক পদ থেকে যখন একটা পদে সংযোজন করা হয় তখন তাকে আমরা কি বলি, সমাস বলে, সমসনম সমাস। অনেক পদকে এক পদে করার নামই সমাস বলে। তাহলে যে গদ্যে আমরা দেখব অনেক পদকে একটা পদে নিয়ে এসে একটা অর্থ তৈরির চেষ্টা করা হচ্ছে, এরকম পদ যখন কোনো गद्य प्रयोग হবে তখন তাকে আমরা কি বলবো, उत्कोलिका प्राय। अत इस प्रकार के दीर्घ और समस्त पद में रचा गया गद्य काव्य उत्कोलिका प्राय कहलाता है। और लास्ट जेटी আছে चूर्णक, गद्य काव्य के चतुर्थ भेद, जिसका गद्य रचना में अल्प समास शैली है, अर्थात छोटे छोटे पदों का उपनिबद्ध हो गया, अल्प समास शैली। তাহলে একটাতে আছে কোনো সমাস থাকবে না, একটাতে হচ্ছে বহু সমাস থাকবে, আর একটাতে হচ্ছে অল্প সমাস থাকবে, এই হচ্ছে তিনটে ভাগ। আর একটাতে আছে বৃত্তগন্ধি, যেটাকে আমরা বলেছি, যেখানে ছন্দের একটু কি এ মনে হবে, গন্ধ আছে, একটু একটু ছন্দের যেন দিয়ে লেখা হয়েছে বলে তোমার মনে হবে। তো এই হচ্ছে টোটাল চারটে গদ্যের ভাগ। যেমন এখানে উদাহরণ দিতে গিয়ে বলেছে দেখো, ছোট ছোট পদও আছে যেরকম, অল্প সমাসও আছে, যেমন গুণরত্ন সাগর, এর ভেতরেও কিন্তু সমাস আছে কিন্তু অল্প ছোট সমাস, দু তিনটে গুণরত্নের সঙ্গে সাগরের সমাস। জয়দেব নাগর, কামিনী মদন, জনরঞ্জন, এগুলো সব ছোট ছোট সমাস, দুটো পদ নিয়ে, কামিনী মদন, জয়দেব নাগর, গুরুরত্ন সাগর, দুটো দুটো পদ নিয়ে করেছে, আর এখানে কতগুলো পদ নিয়ে করেছে। তো একে চূর্ণক বলে। প্রস্তুত দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না, না স্যার, বাকিরাও কি তাই দেখতে পাচ্ছ না? না স্যার, দেখতে পাচ্ছি তো। সবাই দেখতে পাচ্ছ, দেখো ভালো করে, তুমি আরেকবার চেষ্টা করো, নিশ্চয়ই দেখতে পাবে। এখানেও দেখো কি আছে, ছোট ছোট সমাস আছে কিন্তু অল্প সমাস, তাকে চূর্ণক বলছে। তো এই জন্য একে চূর্ণ বলছে। प्रस्तुत उदाहरण में अल्प स्वल्प समास युक्त पदों का प्रयोग किया गया, अतो यहाँ गद्य चूर्णक भेदक है। तो आचार्य विश्वनाथ ने इन दोनों की परिभाषा के कथन एक श्लोक में করেছে। এটা মোটামুটি এর পরে পরে
থাকবে। নেক্সট দিন আমরা একটু কথা এবং আখ্যায়িকা এই অংশ নিয়ে আলোচনা করব, প্লাস এই অংশটাকে আরেকবার রিপিট করে দেব। আশা